হ্যালো এভরিওয়ান, হোয়াটসঅ্যাপ, আই এম সামির অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইটস লার্নটিউব। আজকে আমরা যে টপিকের উপর আলোচনা করব তা হচ্ছে জাবেদা বা জার্নাল। তো আর দেরি না করে আলোচনা শুরু করা যাক। তো প্রথমেই আমরা জেনে নেই যে জাবেদা কী। তো জাবেদা হচ্ছে হিসাবের এমন একটি বই যে বইতে লেনদেনকে ডেবিট ও ক্রেডিটে বিশ্লেষণ করে তারিখ অনুযায়ী ব্যাখ্যাসহ লিপিবদ্ধ করা হয়। সেটি হচ্ছে জাবেদা বা ইংলিশে আমরা যাকে বলি জার্নাল। এখন এই জাবেদার উৎপত্তি মানে জাবেদা বা জার্নাল যে শব্দ, এই শব্দের উৎপত্তি হলো কোথা থেকে? সেটা হলো আমাদের ফরাসি শব্দ জার। যার থেকে ইংরেজি জার্নাল শব্দের উৎপত্তি। জার্নাল শব্দের অর্থ হচ্ছে জাবেদা, আর জার শব্দের অর্থ হচ্ছে দিন বা দিবস। মানে প্রতিদিনের যে লেনদেনগুলো আমরা প্রাথমিকভাবে যে বইতে লিপিবদ্ধ করি সেই বইটি হচ্ছে আমাদের জাবেদা। তো জাবেদা জানলাম আমরা কি। এখন জাবেদার অনেক অন্যান্য নাম আছে, সেই নামগুলোর মধ্যে কতকগুলো নাম আমি এখানে দিয়ে দিলাম, যেগুলো এমসিকিউর জন্য খুব গুরুত্বপূর্ণ, এমসিকিউতে আসে। আবার অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রেও জাবেদার অন্যান্য যে নামগুলো আছে সেই নামগুলো থেকে অনেক সময় প্রশ্ন চলে আসে। তো জাবেদার অন্যান্য নামগুলো হচ্ছে, প্রথমে হচ্ছে হিসাবের প্রাথমিক বই, কারণ প্রত্যেকটা লেনদেন হওয়ার পরেই আমরা প্রাথমিকভাবে জাবেদাতেই সেই লেনদেনটি লিপিবদ্ধ করি ডেবিট ক্রেডিট হিসেবে। এরপর হচ্ছে হিসাবের মূল বই, হিসাবের সহকারী বই বলা হয় কারণ খতিয়ান যখন আমরা করব তখন খতিয়ান করার জন্য আমাদেরকে জাবেদার সাহায্য নিতে হবে, সেই হিসেবে জাবেদা হচ্ছে হিসাবের সহকারী একটি বই। তারপর দৈনিক বই, যেহেতু দৈনিক লেনদেনগুলো আমরা জাবেদায় লিপিবদ্ধ করে রাখি সেই জন্য এটি দৈনিক বই। তারপর প্রথম দাখিলার বই, প্রথম পর্যায়ের বই, কালানুক্রমিক বই। তো এইগুলো হচ্ছে জাবেদার অন্যান্য নাম। এখন আমরা জাবেদা করব মানে কয়েকটি লেনদেনের উদাহরণ দিয়ে আমরা জাবেদা করব। তো শুরু করি। তো আজকে আমি কয়েকটি আনকমন লেনদেন নিয়ে এসেছি যেগুলো দিয়ে আমরা জাবেদা করব। আর জাবেদা করা তেমন কঠিন কিছু না। এর আগে যে আমরা লেনদেনের ডেবিট ক্রেডিট নির্ণয় করা শিখেছিলাম, ওই ডেবিট ক্রেডিট নির্ণয় করাটাই এখন শুধু একটা ছকে বসিয়ে দিব। সেই ছকে বসিয়ে সুন্দর করে গুছিয়ে লেখাটাই হচ্ছে জাবেদা। তাই আমরা যদি লেনদেনের ডেবিট ক্রেডিট নির্ণয় করতে পারি তাহলে জাবেদাটাও খুব সহজেই আমরা করে ফেলতে পারবো। তাই যারা এর আগে লেনদেনের ডেবিট ক্রেডিট কীভাবে করতে হয় সেই ভিডিওটি এখনও দেখো নাই, সেই ভিডিওটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেই লিঙ্ক থেকে তোমরা সেই ভিডিওটি দেখে নিতে পারো। আর এখন যে লেনদেনগুলো আমি নিয়ে এসেছি সেগুলো এখন দেখি কিভাবে আমরা জাবেদায় সেগুলো লিপিবদ্ধ করব। তো এখানে প্রথমেই যে লেনদেন সেটি হচ্ছে জনাব নূর 2016 সালের 1 জানুয়ারি তারিখে ব্যাংক জমা 20,000 টাকা, নগদ 20,000 টাকা আর 10,000 টাকার পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা শুরু করলেন। আর উক্ত মাসের অন্যান্য লেনদেনগুলো নিচে দেওয়া আছে। তো ফার্স্টই বলে রাখি, যদি কোনো নতুন ব্যবসা শুরু করা হয় তো সেই ব্যবসায়ের ক্ষেত্রে যে জিনিসগুলো নিয়ে ব্যবসা শুরু করা হয় সেই সবগুলো হচ্ছে মূলধন। তো এখানে যেমন ব্যাংক জমা 20,000, নগদ 20,000, এরপর পণ্যদ্রব্য 10,000, এই বিষয়গুলো নিয়ে ব্যবসা শুরু করা হলো। তার মানে এই তিনটাই হচ্ছে মূলধন, আর তিনটাকেই আমরা ডেবিট করব, যা আমরা আগেও শিখেছি। তো এগুলোকে আমরা এখন জাবেদার একটা যে নির্দিষ্ট একটা ছক আছে সেই ছকে বসাবো। তো জাবেদার ছকটা হচ্ছে এরকম যে প্রথমেই উপরে থাকবে ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম, সেই ব্যক্তি প্রতিষ্ঠানের নামের নিচে লিখব সাধারণ জাবেদা, এগুলো হচ্ছে সাধারণ জাবেদা। তো জাবেদার ছকটা হচ্ছে প্রথমেই থাকবে তারিখ, তারপর বিবরণ, এরপর খতিয়ান পৃষ্ঠা, এরপর ডেবিট টাকা আর ক্রেডিট টাকা। ঠিক আছে? তো তারিখেই আমরা দেখি প্রথমেই জানুয়ারির 1 তারিখ, যেটা দেখলাম 2016 সালের জানুয়ারির 1 তারিখে দেখলাম আমরা যে 20,000 টাকা হচ্ছে ব্যাংক জমা, নগদ হচ্ছে 20,000 টাকা, আবার পণ্যদ্রব্য 10,000 টাকা। তো সেগুলো যা বললাম আমি যে এই যা নিয়ে ব্যবসা শুরু করব সেই সবগুলো হচ্ছে ডেবিট আর মূলধন হিসাব ক্রেডিট। তো বসিয়ে দিই। জানুয়ারির 1 তারিখে প্রথমে ছিল ব্যাংক জমা, তাই না? তো ব্যাংক জমা হচ্ছে ডেবিট, ব্যাংক জমা হিসাব বা ব্যাংক হিসাব ডেবিট।
ওকে। তারপর ছিল নগদ। তো নগদকে আমরা লিখি নগদান হিসাব, সেটাও হবে ডেবিট। এরপর ছিল পণ্যদ্রব্য 10,000 টাকার। তো একটা বিষয় আমি বলি যে পণ্যদ্রব্য নামে কোনো হিসাব হয় না, সেটা আগেও আমি বলেছিলাম যে পণ্যদ্রব্য নামে যদি কোনো লেনদেন পাই আমরা, তাহলে সেটাকে পণ্যদ্রব্য না লিখে লিখবো আমরা ক্রয় হিসাব। ঠিক আছে, তো ক্রয় হিসাব হচ্ছে ডেবিট। টাকাগুলো লিখি, ব্যাংকে ছিল 20,000, নগদেও ছিল 20,000, ক্রয় হিসাব ছিল 10,000। তাহলে মোট হলো কত? 50,000। এই 50,000 টাকা হচ্ছে মূলধন হিসাব। এই মূলধন হিসাবকে ক্রেডিটে লিখব 50,000। তো একটা বিষয় খেয়াল রাখতে হবে যে আমরা ডেবিটেরগুলো আর ক্রেডিটেরগুলো একই লাইনে থাকতে হবে, যে ডেবিটগুলো এক লাইন, তারপর ক্রেডিটগুলো এক অ্যালাইনমেন্ট। এই অ্যালাইনমেন্টটা একটু ঠিক করে রাখতে হবে। তো সেকেন্ড যে লেনদেন সেটা আমরা এখন দেখব। সেকেন্ড লেনদেন বলতে জানুয়ারির 1 তারিখে আরেকটি লেনদেন, সেটি হচ্ছে নগদে পণ্য ক্রয় 2,800 টাকা এবং ভ্যাট প্রদান 200 টাকা। আচ্ছা, ভ্যাট হচ্ছে আমরা পণ্যদ্রব্য ক্রয় করার সময় বা বিক্রয় করার সময় এক্সট্রা যে টাকাটা সরকারি কোষাগারে জমা দিতে হবে সেগুলো হচ্ছে ভ্যাট। তো ভ্যাট হিসেবে এখানে নতুন একটা হিসাব খুলতে হবে। এর আগে আমরা ভ্যাট ছাড়া ক্লাস 9-10-এ জাবেদা করলাম, এখন কলেজে হচ্ছে ভ্যাট সহ ক্রয় বিক্রয় হয়ে থাকে। তো ভ্যাটের যে জাবেদাটা, মানে ভ্যাট সহ ক্রয় করলে বা ভ্যাট দিয়ে বিক্রয় করলে জাবেদাটা কীরকম হবে সেটা এখন আমরা দেখব। তো এটা হচ্ছে জানুয়ারির 1 তারিখে। তো ক্রয় করার সময় পণ্যটা একটা ক্রয় করা হয়েছে 2,800 টাকার পণ্য ক্রয়, আর 200 টাকা হচ্ছে ভ্যাট প্রদান। এই ক্ষেত্রে নর্মাল চাবিদাটা আমরা আগে লিখি যে ক্রয় করলে আমরা ক্রয় হিসাব করি ডেবিট, আর এটা যেহেতু নগদে ক্রয় তাহলে নগদান হিসাব ক্রেডিট। ঠিক আছে, লিখলাম নগদান হিসাব ক্রেডিট। এখন ক্রয় করার সময় যদি ভ্যাট প্রদান করি আমরা, তাহলে সেটাকে ভ্যাট চলতি হিসাব বা ভ্যাট পেলেও সেটাকে ভ্যাট চলতি হিসাবে ডেবিট ক্রেডিট করব। ক্রয়ের ক্ষেত্রে ভ্যাট চলতি হিসাব হবে ডেবিট। ভ্যাট চলতি হিসাবকে করব ডেবিট। আর যদি বিক্রয় করার সময় আমরা যে ভ্যাট পাবো সেটাকে আমরা ভ্যাট চলতি হিসাবেই ক্রেডিট করব। এখন টাকাগুলো দেখি কত হয়। ক্রয় করেছিলাম আমরা 2,800 টাকা, তাহলে 2,800 টাকাই হবে ডেবিট ক্রয় হিসাবে। আর ভ্যাট দিয়েছিলাম 200 টাকা, এই 200 টাকা হবে ডেবিট। তো ভ্যাট সহ যেহেতু ক্রয় করেছি, আমাদের নগদ গেল কত? মোট 3,000। 2,800 আর 200 3,000। তো 3,000 টাকা আমরা ভ্যাট দিয়ে ক্রয় করলাম। তারপর হচ্ছে জানুয়ারির 2 তারিখ, এই চেকে বিক্রয় 10,000 টাকা, যার মধ্যে ভ্যাট 1,000 টাকা। একটু খেয়াল করি, এখানে চেকে বিক্রয় করা হয়েছে, আবার এই 10,000-এর মধ্যেই বলে দেওয়া হয়েছে যে ভ্যাট হচ্ছে 1,000 টাকা। তাহলে বিক্রয় কত? বিক্রয় আমরা কত করলাম? বিক্রয় করলাম 9,000 টাকা, কারণ 10,000 টাকার পুরাটাই বিক্রয় না, এই 10,000 টাকার মধ্যে 1,000 টাকা ভ্যাট অন্তর্ভুক্ত আছে। তো যেহেতু আমরা চেকে বিক্রি করেছি তাহলে ব্যাংক হিসাব ডেবিট, আর যদি নগদে বিক্রি করতাম তাহলে নগদান হিসাব ডেবিট, বাকিতে বিক্রি করলে দেনাদার বা প্রাপ্য হিসাব ডেবিট। ওকে, এটা হচ্ছে 2 তারিখ। চেকে যেহেতু বিক্রয় করা হয়েছে সেই কারণে ব্যাংক হিসাব ডেবিট। আর বিক্রয় কিন্তু না, ব্যাংকের যে পুরাটা টাকা পেয়েছি আমরা সেটা 10,000-ই পেলাম। এর মধ্যে বিক্রয় হিসাবটা হচ্ছে ক্রেডিট 10,000 না, সেটা হচ্ছে 9,000, কারণ এই 10,000-এর মধ্যে আমাদের ভ্যাটও অন্তর্ভুক্ত আছে। এই কারণে ভ্যাট চলতি হিসাব হবে ক্রেডিট আরও 1,000 টাকা। এই যে ডেবিটের 9,000, 1,000, 10,000, সরি ক্রেডিটের আবার ডেবিটের 10,000, দুটোই সমান। আরেকটা বিষয়, এখানে জাবেদার ক্ষেত্রে ব্যাখ্যা দিতে হয়। তো ব্যাখ্যা তোমরা ইজিলি দিয়ে দিতে পারবে, এখানে জায়গা সংকটের কারণে আমি ব্যাখ্যাগুলো দিই নাই। সেটা হচ্ছে যদি যা যা নিয়ে বিজনেস যদি শুরু করে সেটার ব্যাখ্যা হবে যে এই ব্যাংক জমা, নগদ ও
পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা শুরু করা হলো। মানে লেনদেনটা যেরকম আছে সেগুলোই অ্যামাউন্ট ছাড়া ছোট করে নিচে একটা ব্র্যাকেটে, থার্ড ব্র্যাকেটের মধ্যে আমরা ব্যাখ্যাটা লিখে দিব। যেমন এই যে ক্রয় করা হলো ভ্যাট দিয়ে, মানে ভ্যাট সহ ক্রয় করা হলো, নগদে ক্রয় করা হলো। আবার চেকের মাধ্যমে বিক্রয় করা হলো ভ্যাট সহ, বা ভ্যাট সহ চেকের মাধ্যমে বিক্রয় করা হলো। তো এগুলো হচ্ছে ব্যাখ্যা, এগুলো মানে কোনো ব্যাপার না। যদি প্রশ্নে লেখা থাকে যে ব্যাখ্যা সহ জাবেদা করো তাহলে ব্যাখ্যা দিয়ে দিব, আর যদি না বলা থাকে তাহলে ব্যাখ্যা না দিলেও কোনো প্রবলেম নাই। এরপরে লেনদেনটা আমরা দেখি, সেটা হচ্ছে 5 তারিখ, ধারে ক্রয় 10,000 টাকা। ধারে যদি আমরা ক্রয় করি, সেটা আমরা আগেও জেনেছি যে ধারে ক্রয় করলে আমাদের দায় বেড়ে যায়, আর সেই দায়ের নাম হচ্ছে প্রদেয় হিসাব বা প্রাপ্য হিসাব, আর ক্রয় হিসাব হচ্ছে খরচ। তো ক্রয় যেহেতু বৃদ্ধি পেয়েছে তাহলে ক্রয় হিসাব ডেবিট, আর যেহেতু নগদে করি নাই, চেকেও করি নাই, করেছি আমরা বাকিতে, এই কারণে প্রদেয় হিসাব ক্রেডিট। ক্রয় করেছিলাম আমরা ধারে 10,000 টাকা, তো এখানে 10,000 টাকা ডেবিট ক্রেডিটে বসিয়ে দিলাম, শেষ। 5 তারিখের পর এখানে হচ্ছে 10 তারিখ, ধারে বিক্রয়। এই ধারে ক্রয় ধারে বিক্রয় উল্টা আর কি। দেখা যাচ্ছে যদি ধারে ক্রয় করি তাহলে প্রদেয় হিসাব বৃদ্ধি পায়, আর ধারে বিক্রয় করলে প্রাপ্য হিসাব বৃদ্ধি পাবে। ঠিক আছে, এটা হচ্ছে 10 তারিখ। তো আমাদের যেহেতু নগদে করি নাই বা ব্যাংকেও করি নাই ক্রয় বিক্রয়, সেই কারণে এখানে প্রাপ্য হিসাব নামে একটি নতুন সম্পদ হিসাব বৃদ্ধি পাবে। তো প্রাপ্য হিসাব ডেবিট, আর বিক্রয় হচ্ছে আয় হিসাব। বিক্রয় যেহেতু বৃদ্ধি পেয়েছে, আয় বৃদ্ধি পেয়েছে, আর আয় বৃদ্ধি পেলে সেটা হয় ক্রেডিট। তো ধারে বিক্রয় করেছি আমরা 12,000 টাকা। ওকে, দেন কুরিন ধার্য করা হলো 300 টাকা। একটু খেয়াল করি, যদি কুরিন ধার্য করা হয়, কুরিন জিনিসটা কি? আচ্ছা, এখানে ফেরত দেয়নি, ঠিক আছে। কুরিন জিনিসটা হচ্ছে যে আমরা যে ধারে বিক্রি করলাম 12,000 টাকা, বা এর আগেও যদি বিক্রি করে থাকি, তো ধারে বিক্রয়কৃত টাকার যেই অংশটুকু আমরা না পেতে পারি বা পাবো না সন্দেহ করে রাখি, সেগুলো হচ্ছে কুরিন। তো কুরিন হচ্ছে এক ধরনের ব্যয় হিসাব। যদি কোনো কারণে কুরিন ধার্য করা হয়, সেই ক্ষেত্রে আমরা কুরিন হিসাবকে ডেবিট করব, আর সন্দেহজনক কুরিন সঞ্চিতিকে ক্রেডিট করব। এটা হচ্ছে 13 তারিখ। কি করব? কুরিন হিসাব ডেবিট, আর সন্দেহজনক কুরিন সঞ্চিতি, জায়গা নেই, শর্ট করে লিখে দিলাম, সঞ্চিতি হিসাব হবে ক্রেডিট 300 টাকা। মানে এই 300 টাকা আমরা ভবিষ্যতে নাও পেতে পারি, এই কারণে কুরিন ধার্য করা হলো সে 300 টাকা। তো এই পেজে আর লেনদেন লেখার মতো জায়গা নেই, আমরা নতুন একটা পেজ নিই। এটা ছিল 13 তারিখ পর্যন্ত। এরপরের লেনদেনগুলো দেখি। এরপর হচ্ছে 15 তারিখ, আসবাবপত্র ক্রয় করা হলো 10,000 টাকা। ওকে, যার পরিবহন খরচ 1,000 টাকা। আচ্ছা, আসবাবপত্র হচ্ছে এক ধরনের স্থায়ী সম্পত্তি। তো বলে রাখা ভালো যে কোনো স্থায়ী সম্পত্তি ক্রয় করার পর থেকে সেই স্থায়ী সম্পত্তিটা আমাদের ব্যবসায় স্থান পর্যন্ত নিয়ে আসা পর্যন্ত, বা সেই স্থায়ী সম্পদটা ব্যবহার করার উপযোগী করার আগ পর্যন্ত যতগুলো খরচ হবে সবগুলো সেই স্থায়ী সম্পত্তি হিসাবে লিপিবদ্ধ করতে হবে। তো এখানে স্থায়ী সম্পত্তিটি হচ্ছে আসবাবপত্র। এই আসবাবপত্রটি আমরা ক্রয় করেছি 10,000 টাকা দিয়ে, কিন্তু এটাকে আবার পরিবহন খরচ দিতে হয়েছে 1,000 টাকা। তার মানে আমরা আসবাবপত্র হিসাবে 10,000 টাকা না লিখে লিখব 11,000 টাকা, এই 1,000 টাকা পরিবহন খরচ সহ। তো আসবাবপত্র হিসাব ডেবিট 11,000, আর এখানে যেহেতু অন্য কোনো কথা উল্লেখ নাই যে নগদে বাকিতে বা অন্য কিছুতে, আমরা ধরে নিব সেটা নগদেই ক্রয় করা হয়েছে, তাই নগদান হিসাব ক্রেডিট। এটা হচ্ছে 15 তারিখ। তো লিখি 15 তারিখে
আসবাবপত্র হিসাব ডেবিট, আর নগদান হিসাব ক্রেডিট। টাকা, 1000 টাকা পরিবহন খরচ সহ। এরপর হচ্ছে আচ্ছা, এখানে আর নেই, আর কয়েকটা লেনদেন আছে সেগুলোও দেখিয়ে দিব। 18 তারিখ, 18 তারিখ হচ্ছে বিক্রয়কর্মী রিয়াজকে বেতন বাবদ চেক প্রদান 2000 টাকা। মানে কর্মচারীকে বেতন দেওয়া হলো 2000 টাকা, সেটা চেকের মাধ্যমে। যদি নগদে দিয়ে দিতাম তাহলে নগদ কমে যেত, এখন যেহেতু চেকে বেতন প্রদান করেছি সে কারণে আমার ব্যাংকে টাকা কমে যাবে। তো ব্যাংক হিসাব হবে ক্রেডিট আর বেতন হিসাব ডেবিট, সিম্পল। এটা হচ্ছে 18 তারিখ, বেতন হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট। এটা হচ্ছে 2000 টাকা, 2000 টাকা ডেবিট আর ক্রেডিট। তারপরে হচ্ছে 21 তারিখ, ধার্যকৃত কুরিনের 100 টাকা অবলোকন করা হলো। এর মানে কি? ধার্যকৃত যে কুরিন, সেই কুরিনের আমরা 100 টাকা অবলোকন করলাম। এর মানে হচ্ছে ওই 300 টাকা যে কুরিন ধার্য করা হয়েছিল এর আগে, ওই 300 টাকার মধ্যে 100 টাকা এখন আর পাবোই না, এটা 100% শিওর হয়ে গেলাম আমরা। ওকে, মানে 100 টাকা আর পাওয়াই যাবে না। তো 100 টাকা না পাওয়া গেলে আমরা পাই আসলে মূলত টাকা কার কাছ থেকে? দেনাদার বা প্রাপ্য হিসাবের কাছ থেকে। এখন দেনাদার বা প্রাপ্য হিসাবের কাছ থেকে যদি এই 100 টাকা না পাই, তাহলে সেই প্রাপ্য হিসাবটা কি আর থাকবে? মানে এই 100 টাকার প্রাপ্য হিসাব আর থাকবে না। এই কারণে প্রাপ্য হিসাবকে ক্রেডিট করে 100 টাকা কী করবো আমরা? ক্রেডিট করে ওই প্রাপ্য হিসাবের নামে 100 টাকা কমিয়ে দিব। তো এটা হচ্ছে 21 তারিখ। 21 তারিখে দেখা গেল এই যে কুরিনের 100 টাকা অবলোকন করতে হবে। তো এর আগে আমরা যে হিসাবটি করেছিলাম, যে এই যে কুরিন হিসাব ডেবিট করলাম আর সন্দেহজনক কুরিন করেছিলাম ক্রেডিট। তো এখন এই সন্দেহজনকটা এখন কি হয়ে গেল? সন্দেহ আর রইল না। এই 300 টাকার যে সন্দেহ ধরেছিলাম যে পাবো না, এর মধ্যে 100 টাকা এখন শিওর পাবো না। তো সন্দেহজনক কুরিন কি এখন আর 300 থাকবে না, 100 কমে যাবে। তো ক্রেডিটে যেহেতু আছে, এটাকে যদি আমরা কমাতে চাই তাহলে এটাকে ডেবিট করতে হবে 100 টাকায়। আর প্রাপ্য হিসাব কমে যাবে 100 টাকা, তাহলে প্রাপ্য হিসাবকে করব ক্রেডিট। তো সন্দেহজনক কুরিন সঞ্চিতিকে 100 টাকা যদি কমাতে চাই, তাহলে আমরা এই সন্দেহজনক কুরিন সঞ্চিতিকে ডেবিট করব 100 টাকায়। সন্দেহজনক কুরিন সঞ্চিতি ডেবিট হয়ে যাবে 100, মানে ওই 300 থেকে 100 কমে গেল। আর প্রাপ্য হিসাব থেকেও এই 100 টাকা আর পাবো না, প্রাপ্য হিসাব এখন কমে যাবে 100। যদি এখনও কেউ না বুঝে থাকো তাহলে কমেন্টে অবশ্যই জানাবে, পরবর্তীতে আমি বুঝিয়ে দিব, কোনো সমস্যা নাই। তারপরের লেনদেনটি হচ্ছে আয়কর প্রদান 500 টাকা। এটা হচ্ছে 22 তারিখ। তো আয়কর হচ্ছে মালিকের ব্যক্তিগত একটা খরচ। তো আয়কর যদি ব্যবসা থেকে প্রদান করা হয় তাহলে এটাকে আমরা উত্তোলন ধরে নিব। এটা আগেও একটা লেনদেনের মাধ্যমে আমি দেখিয়ে দিয়েছিলাম যে আয়কর হচ্ছে এক ধরনের উত্তোলন। আয়কর, জীবন বীমা, এগুলো হচ্ছে উত্তোলন। তো উত্তোলনের জাবেদা হচ্ছে উত্তোলন হিসাব ডেবিট আর নগদান হিসাব হচ্ছে ক্রেডিট। 500 টাকা ছিল আয়করে। ওকে, তারপরেরটা 25 তারিখ, পুরাতন আসবাবপত্র বিক্রয় 3000 টাকা। আচ্ছা, পুরাতন আসবাবপত্র ছিল কিছু, সেই আসবাবপত্র থেকে আমরা 3000 টাকার সেই আসবাবপত্র বিক্রি করে দিলাম, যার বই মূল্য 4000 টাকা। এর মানে কি? মানে আসবাবপত্রটি বিক্রি করলাম 3000 টাকায়, কিন্তু সেটার বই মূল্য ছিল 4000 টাকা। মানে কমপক্ষে 4000 টাকায় যদি আমরা বিক্রি করতাম তাহলে সেখানে ওই আসবাবপত্রের লাভ বা ক্ষতি কিছু হতো না, কিন্তু আমরা এই 4000 টাকার কম মূল্যে আমরা বিক্রি করেছি। তার মানে এখানে এই আসবাবপত্র বিক্রি করার ফলে কিছু ক্ষতি হয়েছে, এই ক্ষতি হচ্ছে 1000 টাকা। আর যদি 4000 টাকার বেশি মূল্যে যদি বিক্রি করতাম তাহলে সেখানে লাভ থাকতো, আসবাবপত্র বিক্রয়জনিত লাভ। আর এখন হয়েছে আসবাবপত্র বিক্রয়জনিত ক্ষতি।
তো নর্মালি যদি আমরা হিসাব করি, ধরো লাভ বা ক্ষতি কিছু হয় নাই, শুধু এমনি একটা হিসাব করলাম যে আসবাবপত্র কী করলাম, বিক্রি করে দিলাম 3,000 টাকায়। তো আসবাবপত্র যদি বিক্রি করে দিই 3,000 টাকায়, তাহলে আমাদের 3,000 টাকা নগদ বৃদ্ধি পাবে। 3,000 টাকা নগদে লিখবো আমরা, নগদান হিসাব ডেবিট 3,000, আর আসবাবপত্র কমে যাবে 3,000 টাকার ক্রেডিট। কিন্তু এখানে লাভ বা ক্ষতি চলে এসেছে। যদি কোনো স্থায়ী সম্পত্তি বিক্রিজনিত ক্ষতি হয়, তো ওই ক্ষতি হিসাবকে আমরা ডেবিট করব। মনে থাকে যেন, যে কোনো স্থায়ী সম্পত্তি যদি বিক্রি করে আমাদের ক্ষতি হয়, সেই ক্ষতির অংশটাকে আমরা ডেবিট করব, আর যদি লাভ হয় ওই লাভের অংশকে আমরা করব ক্রেডিট। আর ওই স্থায়ী সম্পদের নামে যে ক্রেডিট বা ডেবিট করব সেটা হবে বই মূল্যে। বই মূল্য যত, সেই বই মূল্যে আমরা ডেবিট ক্রেডিট করব এই সম্পত্তির নামটা। আচ্ছা, তো এটাকে আমরা এখন দেখি কী কী হয়। 3,000 টাকায় যেহেতু বিক্রি করেছি, তো 3,000 টাকা আমার নগদ বৃদ্ধি পাবে। 25 তারিখে 3,000 টাকা নগদ বৃদ্ধি পাবে, এটা হচ্ছে নগদান হিসাব ডেবিট। আচ্ছা, এখানে লিখে বলেছি সমস্যা নেই, ডেবিট 3,000 টাকা বৃদ্ধি পাবে। কিন্তু সেটা 4,000 টাকায় বিক্রি করতে পারতাম, মানে 4,000 টাকায় বিক্রি করলে লাভ ক্ষতি কিছু হতো না, কিন্তু 3,000 টাকায় বিক্রি করার ফলে 1,000 টাকা ক্ষতি হয়ে গেল। তো সেই ক্ষতি হিসাবকে আমরা করব ডেবিট। কী লিখবো, আসবাবপত্র বিক্রয় জনিত ক্ষতি ডেবিট, কত, 1,000 টাকা। আর আসবাবপত্র কমে যাবে 4,000 টাকার, আসবাবপত্র হিসাব ক্রেডিট। বুঝতে সমস্যা হলে আমি দুঃখিত, এখানে জায়গায় সংকুলান হচ্ছে না। কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে করে দিবে, আমি আনসার দিয়ে দিব। তো আসবাবপত্র হিসাবে হলো 4,000 টাকা। এখন যদি দেখা যেত যে আসবাবপত্রটা 5,000 টাকায় বিক্রি করা হয়েছে, তো সেই ক্ষেত্রে জাবেদাটা কীরকম হতো? সেক্ষেত্রে তো নগদান হিসাব ডেবিট 5,000 টাকা, মানে যত টাকায় বিক্রি করলাম তত টাকায় নগদে। আর আসবাবপত্র হিসাব ক্রেডিট 4,000 টাকা। কারণ কি, আসবাবপত্রের বই মূল্য হচ্ছে 4,000। তো আমি বলেছিলাম যে ওই সম্পত্তির বই মূল্য যত, সেই বই মূল্যে আমরা সম্পত্তির হিসাবকে ক্রেডিট করব 4,000 টাকা, আর 1,000 টাকা লাভ। তো আসবাবপত্রের বিক্রয়জনিত লাভ ক্রেডিট 1,000 টাকা। ওকে, এরপর 28 তারিখ 10,000 টাকার চেক দিয়ে কেয়া কোম্পানির শেয়ার ক্রয় করা হলো। ওকে, যদি নিজের বিজনেসের টাকা দিয়ে অন্য কোনো বিজনেসের শেয়ার বা অন্য কোনো বিজনেসের কোনো ঋণপত্র ক্রয় করা হয়, তো সেটাকে আমরা বিনিয়োগ হিসেবে অন্তর্ভুক্ত করব। মানে নিজের ব্যবসার টাকা অন্য কোনো ব্যবসায় যদি আমরা বিনিয়োগ করি, সেটাকে আমরা বিনিয়োগ হিসেবে ধরবো। আর নিজের টাকা যদি নিজের ব্যবসায় বিনিয়োগ করি, সেটাকে আমরা মূলধন ধরবো, মূলধন। আর অন্য কোনো বিজনেসে বিনিয়োগ করলে সেটা হবে বিনিয়োগ। তো 10,000 টাকা আমরা চেক দিয়ে এই কেয়া কোম্পানির শেয়ার ক্রয় করেছি। তো এই 10,000 টাকা হচ্ছে আমাদের বিনিয়োগ, আর বিনিয়োগ হচ্ছে দীর্ঘমেয়াদী সম্পদ। তো বিনিয়োগ হিসাবকে এখন আমরা করব ডেবিট। এটা হচ্ছে 28 তারিখ বিনিয়োগ হিসাব ডেবিট। আর যেহেতু চেকে আমরা শেয়ার ক্রয় করেছি, তো আমার ব্যাংকের টাকা কমে যাবে, সেই ক্ষেত্রে ব্যাংক হিসাব ক্রেডিট 10,000 টাকা ডেবিটে, 10,000 টাকা ক্রেডিট। তারপর হচ্ছে 29 তারিখ। 29 তারিখে দেখা গেল অফিসের জন্য ব্যাংক হতে উত্তোলন করা হলো 800 টাকা। আচ্ছা, ব্যাংক থেকে উত্তোলন দুই রকম হয়, একটা হচ্ছে অফিসের জন্য আর একটা হচ্ছে ব্যক্তিগত প্রয়োজনে। তো ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করলে উত্তোলন ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। ওকে, উত্তোলনটা হবে ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট। কিন্তু অফিসের জন্য যদি উত্তোলন করা হয়, সেক্ষেত্রে উত্তোলন হয় না, কারণ এই টাকাটা আমরা মানে ব্যক্তিগত কাজে ইউজ করব না, করব ব্যবসায়ের কাজে। তো ব্যবসায়ের কাজে যদি আমরা উত্তোলন করি ব্যাংক থেকে, তাহলে হবে নগদান হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট। মনে রাখতে হবে যে অফিসের জন্য বা ব্যবসার জন্য যদি ব্যাংক থেকে উত্তোলন করা হয়, তাহলে নগদান হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব হবে ক্রেডিট।
আর ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করলে উত্তোলন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তো আরেকটা হচ্ছে 31 তারিখে কাগজ, কালি, কলম ক্রয়, কাগজ, কালি, কলম ক্রয় করলে সেগুলোকে আমরা মণিহারি হিসাবে অন্তর্ভুক্ত করব। ছোটোখাটো যে খরচগুলো মানে সমসাময়িক সময়ের জন্য হয়ে থাকে সেগুলোকে আমরা মণিহারি হিসাবে অন্তর্ভুক্ত করব। মণিহারি বা সাপ্লাইজও বলতে পারি। মণিহারি হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট 100 টাকা। লাস্ট আরেকটা মনে হয় জাবেদা মিস হয়ে গেছে, সেটা দেখি। 20 তারিখ ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ 500 টাকা। আচ্ছা, ব্যাংক যদি সুদ মঞ্জুর করে, আচ্ছা এটা এখানে করে ফেলি। 20 তারিখ ব্যাংক সুদ মঞ্জুর করলে সেটা হবে আয়, আর ব্যাংক চার্জ যদি করে, চার্জ ধার্য করলে বা সুদ ধার্য করলে সেটা হবে ব্যয়। তো আয়ের ক্ষেত্রে আয় হয় আমাদের ক্রেডিট আর ব্যয় হয় ডেবিট। তো এখানে যেহেতু আয়, যে ব্যাংক সুদ মঞ্জুর করলো আয়, তো এই আয় হচ্ছে ক্রেডিট। এটা কি করবো আমরা ব্যাংক সুদ হিসাব, ব্যাংক সুদ হিসাব ক্রেডিট 100 টাকা। তো ডেবিট কাকে করব? এটা তো আমরা নগদে পাই নাই। ব্যাংকের সুদ বা ব্যাংক চার্জ কখনোই নগদে হিসাবভুক্ত হয় না, সেটা ব্যাংকের যে অ্যামাউন্ট বা ব্যাংকের যে ব্যালেন্স সেখান থেকেই কেটে নেওয়া হয় বা ওই ব্যালেন্সের সাথেই অ্যাড করে দেওয়া হয়। এই কারণে আমরা ব্যাংক হিসাবকেই ডেবিট বা ক্রেডিট করবো, যেহেতু এটা ইনকাম মানে আয় হলে ব্যাংকের টাকা বৃদ্ধি পাবে, এই কারণে ব্যাংক হিসাব ডেবিট। আর যদি ব্যাংক সুদ চার্জ করতো বা ব্যাংক চার্জ যদি বলা হতো তাহলে সেক্ষেত্রে ব্যাংক চার্জ হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট। তো এই ছিল আজকে আমাদের যে টপিক জাবেদার বিশেষ কয়েকটি লেনদেন। এর মধ্যে কিছু ছিল কমন, যা আমরা আগেও করেছি, আর কিছু কিছু আনকমন ছিল, সেগুলো আমি দেখিয়ে দিলাম যে কীভাবে ডেবিট ক্রেডিট করে লেনদেনগুলোকে জাবেদায় লিপিবদ্ধ করতে পারবো। তো আমার আজকের এই ভিডিওটি সবার ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক অবশ্যই করবে, শেয়ার করবে বন্ধুবান্ধবদের সাথে, যাতে অন্যরাও সুযোগ পায় ভিডিওটি দেখে উপকৃত হওয়ার। আর চ্যানেলটি যদি সবার সাবস্ক্রাইব করা থাকে তাহলে অনেক অনেক ধন্যবাদ। আর যদি আজকে প্রথম আমার ভিডিওটি দেখছেন যারা, আর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা হয় নাই, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। ধন্যবাদ সবাইকে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।